নমস্কার, আমি তৃষা। আমাদের এবারের গন্তব্যস্থান ছিল বেনারস। তাই আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে রাত 9টা নাগাদ শিয়ালদা থেকে আজমির এক্সপ্রেস ধরার উদ্দেশ্যে। ট্রেনে উঠেই ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করতে না করতেই আমাদের ট্রেন ছাড়লো। আজকের মতন গুড নাইট, সুপ্রভাত সবাইকে। সকালটা শুরু হলো ওই 6:30 নাগাদ। চোখটা খুলতেই জানালা দিয়ে একটা সুন্দর ভিউ, যদিও আমার সিট ছিল মিডিলে। তারপর ফ্রেশ হয়ে ওষুধপত্র খেয়ে নেমে পড়লাম দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশন। সেখান থেকেই অটো করে আমরা গিয়েছিলাম বেনারস, কারণ বেনারস যাওয়ার সরাসরি কোনো ট্রেন আমরা পাইনি। অটোতে বসেই খেয়ে নিয়েছিলাম বিস্কুট, কেক ইত্যাদি খাবার। 1 ঘন্টার মধ্যেই আমরা চলে এলাম বেনারসে। পার করলাম মা গঙ্গাকে। আমরা এখন কোথায় এসেছি? বেনারসে কোথায় এসেছি? হোটেলে। হাতে এটা কি করেছি? কি করেছো? হোটেলে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে করে নিলাম ব্রেকফাস্ট, ধোসা আর এদিকে কচুরি দিয়ে, সঙ্গে একটা গোলাপ জামও ছিল। আর এদিকে বানর ভাইয়েরা কত রকমের খেলা দেখাচ্ছিল, তাও ফ্রিতে। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এলাম হোটেলে। আর এই ছিল আমাদের হোটেলের রুম, যেটি ছিল শিবালা ঘাটের একদমই কাছে। হোটেলটি ছিল বেশ পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন। বাথরুমও বেশ পরিষ্কারই ছিল, তো খুব একটা প্রবলেম হয়নি। তারপর আমরা ঠিক করলাম গঙ্গায় ডুব দিয়ে এসে আমাদের পাপ নিবারণ করার কথা। যেমন ভাবা তেমন কাজ, চলে গেলাম গঙ্গাতে স্নান করার জন্য। স্নান করার পর চেঞ্জ করার জন্য কোনো প্রবলেম নেই, কারণ গঙ্গার ঘাটে অনেক চেঞ্জিং রুম থাকে। দেন স্নান করে এসে চলে গেলাম আমরা লাঞ্চ করার জন্য। বেনারসে কিন্তু বাঙালি হোটেল খুঁজে পাওয়া খুবই চাপের ব্যাপার। যাই হোক, তারপর আমরা পেট পুজো করে আমি একটু ন্যাপ নিয়ে নিলাম। তারপর বিকেল বেলায় খুব সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে গেলাম গঙ্গার ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা ঘাট ধরেই হেঁটে চললাম শিবালা ঘাট থেকে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি দেখার উদ্দেশ্যে। আর প্রত্যেকটা ঘাটের পরপরই, তাই ঘাট ধরে হেঁটে গেলেও কোনো অসুবিধা নেই, বাই রোডও যাওয়া যায়। তবে ঘাট ধরে হেঁটে হেঁটে গেলে অনেক কিছু দেখতে দেখতে যাওয়া যেতে পারে, তাই জন্য আমরা বেশিরভাগ টাইমটাই ঘাট ধরে হেঁটে গেছিলাম। যে সমস্ত জায়গাগুলো এতদিন ধরে ফোনে রিলসে দেখেছিলাম তা নিজের চোখে দেখছি। আর বেনারসের প্রত্যেকটি ড্রয়িং আর্টিস্টদের আঁকা দেখে আমি তো পুরো মনোমুগ্ধ হয়ে গেছিলাম। ফাইনালি চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। প্রচন্ড ভাইরাল একটা জায়গা, তাই ফটো তো নিতেই হতো। আর এখানে আসার পর আমার এত ভালো লাগছিল যে কি বলবো। তো যাই হোক, তারপর শুরু হলো আরতি। যে দৃশ্যগুলো এতদিন ফোনে দেখেছি তা আজ নিজের চোখে দেখছি। সত্যি এক অসাধারণ অপূর্ব মনোরম পরিবেশ। মহাদেবকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য। আরতির শেষে সবাই এখানে নিজের মনস্কামনা পূরণের জন্য প্রদীপ ভাসায়, আর এদিকে আমি সেই ফুলগুলো নিয়ে নিজের আনন্দ প্রকাশ করি। মালাই টোস্ট দিয়ে শুরু করেছিলাম আমরা আমাদের সন্ধ্যের পেট পুজো। অলি তার মধ্যে একটা ডুমরুও কিনে নিয়েছিল। আর তারপরে আমরা টেস্ট করলাম সেই ফেমাস খাবারগুলো যেগুলো ফোনের রিলসে প্রচুর দেখেছি। সেই মালাইও অ্যান্ড রাবড়ি, মালাই লস্যি, এগুলো সত্যিই খুব ভালো খেতে ছিল। কেমন? ভালো? হ্যাঁ, 50 টাকায় একটু ওভার প্রাইস, বাট কোয়াইট গুড। কেমন বলো? লস্যি, মালাইও, মালাই টোস্ট অ্যান্ড রাবড়ি খেয়ে আমাদের পেট তো পুরো ভরে গেছিলো। তারপর আমরা চলে যাই মার্কেটের দিকে। প্রচুর দোকান ছিল, বেনারসি শাড়ির দোকান। তো ফুটপাতেও দোকান ছিল, আবার বড় বড় দোকানও ছিল। তারপর আমরা এখানে ফ্রিজ ম্যাগনেট কিনছিলাম, কাশি লেখা, বেনারস লেখা, বাড়ির জন্য। আর এই দোকানটাতে প্রচুর নানা রকমের সোপ পিস ছিল, যেটা খুব ভাল লেগেছে আমার। আমরা বাবা বিশ্বনাথকে আপাতত এখন বাইরে থেকে দর্শন করেই এগিয়ে গেলাম কাল ভৈরবের কাছে। এটাই ছিল কাশী বিশ্বনাথ ধাম, যেখান থেকে বাবা বিশ্বনাথকে বাইরে থেকেই লাইভ দেখা যাচ্ছিল। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে এলাম কাল ভৈরবের কাছে। কাল ভৈরবের কাছে ফোন অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকে একটুখানি ভিডিও করে ফোন ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। আর এই যে কাল ভৈরবের মন্দির, আর এই যে কাল ভৈরবকে একটুখানি দেখিয়েছি। পুজো দিয়ে চলে এলাম হোটেলে। এসে আমরা আমাদের ডিনার কমপ্লিট করলাম ভেজ থালি দিয়ে, সঙ্গে একটা বেনারসের বিখ্যাত পানও খেলাম। দেন হোটেলে এসে ফ্রেশ হয়ে আজকের মতন দিনটা এখানেই শেষ করলাম। দেখা হবে কাল সকালে। সুপ্রভাত সবাইকে। সকালটা শুরু হলো ভোর 3:30-তে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম 4:30 নাগাদ। চলে গেলাম আরসি ঘাট ভোরের আরতি দেখার উদ্দেশ্যে। আরতি শুরু হলো সকাল 5টায়। রাতের অন্ধকার কাটিয়ে আস্তে আস্তে সূর্যি মামা বাইরে বেরিয়ে এলো। এক অপরূপ দৃশ্য।
একদিকে সুন্দরভাবে সূর্য উদয় হচ্ছে আর একদিকে এত সুন্দর আরতি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর দৃশ্য যা কখনোই ভাষায় প্রকাশ করা সম্ভব না। আরতি দেখে আমরা চললাম বাবা বিশ্বনাথকে দর্শন করতে। কপালে সুন্দরভাবে টিপ পরে ফুলের মালা কিনে ভেতরে প্রবেশ করলাম। আমাদের সুগম দর্শনের টিকিট থাকার জন্য ওই 30 মিনিট মতো লাইনে দাঁড়াতে হয়েছিল, নইলে 4-5 ঘন্টা লাইনে দাঁড়াতে হতো। মন্দিরের ভেতরে কিন্তু ফোন জুতো একদমই অ্যালাউ নয়। তারপর মন্দির থেকে বেরিয়ে পেট পুজো সারলাম কচুরি দিয়ে। আমরা গাড়ি ঠিক করে তারপর বেরিয়ে পড়লাম আশপাশের সাইট সিন করার উদ্দেশ্যে। ফার্স্টেই গেছিলাম এই মন্দিরটাতে, মন্দিরের নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না, তবে এই মন্দিরের ভেতর ছিল 128টা শিবলিঙ্গ। মন্দিরের ভেতরটা ছিল খুব শান্তিপূর্ণ পরিবেশ আর বাইরে ছিল একটা ছোট্ট গোশালা। তারপর আমরা আরও বেশ কয়েকটা মন্দির দর্শন করলাম। চলে গেছিলাম একটা হনুমানজির মন্দিরে যেখানে ফোন অ্যালাউ ছিল না। তারপর আমরা গঙ্গা দেবীকে পার করে আবারও চলে গেলাম ওই পারে। এদিক ওদিক প্রচুর ফটো তোলার পরে আমরা গরমে খেয়ে নিয়েছিলাম মালাই লস্যি, যেটা প্রচণ্ড ভালো খেতে ছিল আর পেটও ভর্তি হয়ে গেছিল। তারপর বেশ কয়েকটা জায়গা দর্শন করে চলে এলাম হোটেলে। এসে লাঞ্চ কমপ্লিট করলাম চিকেন বিরিয়ানি দিয়ে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সিনেমা দেখতে দেখতে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলাতে সুন্দরভাবে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবারেও আমরা ঘাট ধরেই হেঁটে চললাম। এবার চললাম শিবালা ঘাট থেকে আরসি ঘাটে। যেহেতু আমরা গতকালই দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যারতি দেখেছি, তাই আজকে আরসি ঘাটের সন্ধ্যারতি দেখতে গেলাম। আমি এবার আর ওপর থেকে নয়, নিচে নেমে গেছিলাম নিচ থেকে আরতির ভিউ দেখার জন্য। আরতি দেখার পর বেনারসের সেই বিখ্যাত দেওয়ালের সামনে বেশ কয়েকটা ফটোস তুলে আর এখানে ছিল সুন্দর একটা গঙ্গা দেবীর মূর্তি, যেটা কুমিরের ওপরে বিরাজমান। তারপর হঠাৎ শুরু হলো হালকা দমকা হাওয়া আর সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। তাই আমরা একটা জায়গাতে ওয়েট করছিলাম বৃষ্টি থামার উদ্দেশ্যে। বৃষ্টি থামতেই চলে গেলাম চা খাওয়ার জন্য। এমন সুন্দর পরিবেশে চা তো খেতেই হতো। আমি খেয়েছিলাম চা এবং ম্যাগি, আর তার মধ্যেই এত সুন্দর আতশবাজি প্রদর্শনী দেখলাম গঙ্গার পাড়ে। আরসি ঘাটের একদম কাছেই হচ্ছিল এই মেলাটি, আর তার অপোজিটেই ছিল এই রেস্টুরেন্টটি যেটাতে আমরা ডিনার করেছিলাম আজকে রাতের। এর অ্যাম্বিয়েন্সটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। এর বাইরেও বসে খাওয়া যায়, ভেতরে বসেও খাওয়া যায়। ভেতরে ড্রয়িংগুলো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। আর বাইরে বসেও ডিনার করা যায়, তবে বাইরে এত মশা ছিল তাই জন্য আমরা ভেতরেই ডিনার করেছিলাম। খাবার আসতে লেট হচ্ছিল বলে আমি আর অলি তো বাইরে বসে প্রচুর খেলা করেছি। আমি অর্ডার করেছিলাম 1 প্লেট চাউমিন। আমার খাবার এখনো অবধি আসেনি বলে আমি এখান থেকে একটু ভাগ বসিয়েছিলাম। এটা ছিল বাটার নান আর চিকেনের কিছু একটা আইটেম। যাই হোক, তারপর চলে গেছিলাম এই সামনের মেলাটাতে, যেটা তখন দেখালাম। মেলাটা বেশ ফাঁকাই ছিল। তারপর চলে এলো আমার চাউমিন, যেটার দাম ছিল 140 টাকা প্লেট। এইটুকু চাউমিন আমাদের কলকাতাতে 40 টাকাতেই পাওয়া যায়। যাই হোক, ডিনার করে চলে এলাম হোটেলে। ফ্রেশ হতে হতে দেখছিলাম একটা সিনেমা আর তার সাথে অলির নাচ। যাই হোক, আজকের মতন গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে বারাণসীতে আমাদের তৃতীয় দিন। আজ সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম সারনাথে। সেখানে গিয়ে আমরা একজন গাইডকে বুক করেছিলাম সারনাথ সম্পর্কে বিভিন্ন তথ্য জানার জন্য। होता है हिरन और दाव का मतलब होता है जंगल। ऋषि पतन मार्ग उस जगह को बोला जाता है जहाँ पे ऋषि मुनि संत बैठ करके ध्यान करते हैं, जैसे गौतम बुद्धा ध्यान करते हैं, राइट। और सारनाथ का मतलब, सार का मतलब होता है उद्देश्य और नाथ का मतलब होता है भगवान। तो गौतम बुद्धा को उद्देश्य का भगवान बोला जाता है, तो इस जगह का नाम पड़ा सारनाथ। सबसे पहले अभी हम आगे जाके बोधि ट्री और बुद्धा के कुछ इंपॉर्टेंट मेडिटेशन के पोज देखेंगे। 64 उनके मेडिटेशन के पोज है, उसमें से 3 पोज जो है मोस्ट इंपॉर्टेंट वाले वो देखेंगे। 3 मुद्राएं दिखती है। जो पहला ऊपर वाला है वो ध्यान मुद्रा है। उसी में उन्होंने 6.5 साल ध्यान किया था, तब उनको ज्ञान की प्राप्ति हुई थी, एनलाइटमेंट होता बोध गया बिहार में। और जो सेकंड वाला है, बीच वाला, ये आशीर्वाद मुद्रा है, इसको अभय मुद्रा भी बोलते हैं। अभय मुद्रा से जैसे गौतम बुद्ध का कहना यह था कि तुम किसी भी चीज़ से बिना डरे और बिना भय के रहो, बस तुम डरो तो झूठ बोलने से और पाप करने से। इसी वजह से अभय मुद्रा बोला जाता है। और लेफ्ट हैंड और राइट हैंड साइड में जो है वो धर्मचक्र परिवर्तन मुद्रा। इसी मुद्रा के आधार पर उन्होंने अपने 5 शिष्यों को धर्मचक्र परिवर्तन का उपदेश दिया था साथ। बुद्धिस्ट लोग के लिए 4 मोस्ट इंपॉर्टेंट प्लेस, जैसा हिंदू लोग के लिए 4 था, मतलब बुद्धिस्ट लोग के लिए 4 मोस्ट इंपॉर्टेंट प्लेस है। पहला लुम्बिनी नेपाल, दूसरा बोधगया बिहार, तीसरा सारनाथ और चौथा कुशीनगर गोरखपुर, जहाँ पे उन्होंने 80 साल की एज में अपने प्राण को त्याग किया था। তারপর আমরা প্রচুর ফটোস তুললাম। देखिए, अपने मेन टेम्पल है 1964 का। थाईलैंड के पैगोडा डिज़ाइन में बनाया गया। हर कंट्री का अलग अलग पैगोडा का डिज़ाइन होता है। तो टेम्पल जो है थाईलैंड के पैगोडा डिज़ाइन में बनाया गया है। थाईलैंड की गवर्नमेंट जगह मेंटेनेंस देखती है, इंडियन गवर्नमेंट ने जगह डोनेट की है।
यहाँ पे अलग अलग कंट्रीज़ वालों ने अपने अलग अलग टेम्पल्स बना के रखे, क्योंकि ये सारनाथ में से ही बुद्धिज़्म का प्रचार और प्रसार पूरे वर्ल्ड में गया था, और बुद्धिज़्म पूरे वर्ल्ड में 27 कंट्रीज़ में है, जो अभी सारनाथ से निकल के पूरे वर्ल्ड में गया था बुद्धिज़्म। इस वजह से यहाँ पर अलग अलग कंट्री वाले अपने टेम्पल्स बनाते हैं। और ये जो है सबसे पुराना वाला टेम्पल है। 1932 में छोटा टेम्पल बनाया गया था, फिर उसके बाद में 1964 में बड़ा टेम्पल बनाया गया। আর আমরা এই বুদ্ধদেবের সামনে বসে প্রচুর ফটো তুলেছি। আশপাশে পরিবেশটা ভীষণ ভালো ছিল, আর ঘুরতে গেলে তো মন ফুরফুরে থাকেই। डिफरेंस ये है कि उसकी हाइट थी 120 फीट, और वो 2 पहाड़ को काट के बनाया गया था। इसकी हाइट है 80 फीट 9 इंचेस। ये 843 पत्थर को जोड़ करके बनाया गया। 843 हाँ, हाइट कितना बोला? 80 फीट 9 इंचेस। 80 फीट 9 इंचेस इसलिए जैसे कि 9 महीना एक बच्चा अपनी माँ के गर्भ में रहता है, और 80 साल बुद्धा जिए थे, तो 80 फीट 9 इंचेस इसलिए हाइट रखी गई है। এই প্রত্যেকটি মূর্তির পিছনে কিছু না কিছু হিস্ট্রি আছে, যেগুলো আমাদের গাইড আমাদেরকে জানিয়েছিল। যাই হোক, তারপরেই আমরা চলে গেছিলাম কিভাবে রেশমের শাড়ি তৈরি হয় সেই কারখানার মধ্যে। আমাদের গাইড আমাদেরকে খুব ভালোভাবেই বুঝিয়ে বলছিল যে কিভাবে শাড়ি তৈরি হয়। যাই হোক, তারপর গাইড আমাদেরকে নিয়ে গেছিল একটি বেনারসি দোকানের মধ্যে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম ছোলে ভাটুরে দিয়ে। দেন সারনাথ থেকে চলে এলাম আবারও শিবালা ঘাট। এসে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। আজকের লাঞ্চে ছিল ভেজ থালি। গেছিলাম আঙ্কেলস কিচেন বলে একটি বাঙালি রেস্টুরেন্টে। তারপর হোটেলে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম নতুন ভাবে। পরেছিলাম শাড়ি। ঘুরতে এসে এর আগে কখনো শাড়ি পরিনি, এটাই ফার্স্ট টাইম। গিয়েছিলাম নৌকা ভ্রমণ করার জন্য। আজকে যেহেতু আমাদের বারাণসীতে শেষ দিন, তাই আমি সবকিছু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিলাম। জানি না আবার কবে আসবো। আর এই দিদিটা এত সুন্দর আঁকছিল না, আমি ভিডিও না করে পারলাম না। তো তারপরেই আমি উঠে পড়লাম নৌকাতে, যার জন্য আমি এতদিন ধরে ওয়েট করছিলাম। নৌকা চড়বো বলেই আজকে শাড়িটা পরা। তো যাই হোক, তারপর আমি ভীষণ এনজয় করেছি। শাড়ি পরে এই প্রথমবার নৌকা চড়ছি, আর গঙ্গার ফুরফুরে হাওয়া, তার সঙ্গে এত সুন্দর বোট রাইডিং, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি সবাইকে রেকমেন্ড করবো বেনারসে ঘুরতে গেলে একবার হলেও বোট রাইডিং করার জন্য, বিশেষ করে সানরাইজের টাইমে নয়তো সানসেটের টাইম। আমরা উঠেছিলাম সানসেটের টাইমে। এই টাইমে উঠলে দুটো সুবিধা আছে। এক হলো সকালে আলোও পাওয়া যায়, আবার সন্ধ্যের আলোও পাওয়া যায়, দুটোই হয়। আমরা নৌকায় উঠেছিলাম শিবালা ঘাট থেকে অনেকটা হেঁটে এসে কেদার ঘাট থেকে। যেখান থেকেই উঠুন না কেন দাম প্রায় একই নেবে। আমরা গেছিলাম নমঘাট। নমঘাট থেকে আবার নেমেছিলাম দশাশ্বমেধ ঘাটে। আপনারা চাইলে যে কোনো ঘাটেই নামতে পারেন, দাম একই নেবে। আমরা দশাশ্বমেধ ঘাটে নেমেছিলাম এই কারণে, ওখান থেকে অন্নপূর্ণা মন্দিরটা কাছে হতো। নমঘাট থেকে আবার ব্যাকে ফেরার সময় প্রায় সন্ধে হয়ে গেছিল। এই টাইমটাতে ভীষণ ভালো লাগছিল, কারণ চারিদিকে লাইটগুলো জ্বলছিল, আর এই শহরটাকে ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ স্নিগ্ধ লাগছিল। তারপরে প্রায় সন্ধে নেমে গেছিল, আর অসাধারণ লাগছিল এইরকম নৌকা ভ্রমণ করতে। তারপর দশাশ্বমেধ ঘাটের একটু আরতি দেখে আমরা চলে গেলাম অন্নপূর্ণা মন্দিরের উদ্দেশ্যে। আমরা একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ আমাদের একটু পরে ট্রেন ছিল। অন্নপূর্ণা মন্দিরটা একটু গলির মধ্যেই। তো যাই হোক, তারপর পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম। হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ব্যাগপত্র গুছিয়ে চলে এলাম বারাণসী জাংশন স্টেশনে। স্টেশনের সামনে এখানে ছিল মহাদেবের একটা খুব সুন্দর মূর্তি। চলে এলাম আমরা আমাদের প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেনও চলে এলো অমৃত ভারত এক্সপ্রেস। হর হর মহাদেব বলে বারাণসীকে টাটা বাই বাই বলে উঠে পড়লাম ট্রেনে। অমৃত ভারত এক্সপ্রেসে সার্ভিস ছিল ভীষণ ভালো, বারবার এসে ক্লিন করে দিয়ে যাচ্ছিল। অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের বাথরুমও ছিল বেশ পরিষ্কার। যাই হোক, আমরা পার করলাম মা গঙ্গা দেবীকে। তার মধ্যেই চলে এলো ডিনার, চিকেন থালি, যেটা ট্রেন থেকে নিয়েছিলাম। তো আজকের মতন গুড নাইট, দেখা হবে কাল সকালে। সকালে ট্রেন আমাদের সুস্থভাবে পৌঁছে দেয় হাওড়াতে। তারপর হাওড়া থেকে আমরা চলে আসলাম শিয়ালদাতে মেট্রো করে। তারপর শিয়ালদাতে ট্রেনে উঠে খেয়ে নিলাম মশলা মুড়ি। তারপর সোজা বাড়ি। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।